নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণেই আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি আরও একটি গোয়েন্দা গল্প। আর গোয়েন্দা চরিত্রটি কে বলুন তো? আমার মনে হয় না সারা পৃথিবী খুঁজলে এমন মানুষ পাওয়া যাবে যিনি এই গোয়েন্দা চরিত্রটিকে চেনেন না। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শার্লক হোমস। আজ আমরা হোমসের একটি গোয়েন্দা গল্প শুনব। আর হোমসের লেখক কে? আমরা সবাই জানি, আর্থার কোনান ডয়েল। আসুন তাহলে আমরা হোমসের এমটি হাউস নামক গল্পটি শুনে নিই। দীর্ঘ 10 বছর পরে আজ এই কাহিনী লিখবার অনুমতি পেলাম। হোমসের সম্মতি ছিল না বলেই এতদিন দেশবাসীকে এই বিচিত্র অদ্ভুত কাহিনী জানাতে পারিনি। সময়টা ছিল 1894 সালের বসন্তকাল। গোটা লন্ডন শহর তোলপাড় অনারেবল রোনাল্ডো অ্যাডেয়ারের খুনের ব্যাপার নিয়ে। খুনের ঘটনাটি ঘটেছিল এক অবিশ্বাস্য পরিস্থিতিতে। রোনাল্ডো অ্যাডেয়ার হলেন আর্ল অব মেথুনের দ্বিতীয় পুত্র। আর্ল সেই সময় অস্ট্রেলিয়ার একটি কলোনির গভর্নর। চোখের চিকিৎসার জন্য অ্যাডেয়ারের মা দেশে এসে উঠেছিলেন 427 নম্বর পার্ক লেনে। অ্যাডেয়ার আর তার বোন হিলডাও ছিল তার সঙ্গে। সমাজের অভিজাত মহলে মেলামেশা করতেন অ্যাডেয়ার। শান্ত ধীর প্রকৃতির মানুষ, সহজ সরল জীবনযাত্রা, তাই তার শত্রু কেউ ছিল না। কার্স্টিয়ার্সের মিস এডিথ উইলির সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল। পরে অবশ্য উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে নাকচ হয়ে যায়। এই বিবাহের ব্যাপার নিয়েও কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপার ছিল না। তবুও অত্যন্ত অবিশ্বাস্যভাবে 1894 সালের 30শে মার্চ রাত 10টা থেকে 11:30টার মধ্যে ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনাটা। নৃশংসভাবে অজ্ঞাত আততায়ীর হাতে খুন হলেন অ্যাডেয়ার। তদন্তের ফলে জানা গিয়েছিল তাস খেলতে ভালোবাসতেন রোনাল্ডো অ্যাডেয়ার, এজন্য বিভিন্ন ক্লাবের সভ্য তালিকায় নাম লিখিয়েছিলেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ক্লাবে তাস খেলতেন। মৃত্যুর দিন বাঘাটেলি কার্ড ক্লাবে ডিনারের পরে তাস খেলেছিলেন মিস্টার মারে, স্যার জন হার্ডি এবং কর্নেল মোরানের সঙ্গে। খুব সাবধানী এবং সতর্ক খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। বড় একটা হারতেন না। যখন খেলা ছেড়ে উঠতেন রীতিমতো পকেট ভারী থাকতো তার। সেই দিন বড় জোর 5 পাউন্ড হেরেছিলেন। এজন্য তাঁর মুষড়ে পড়ার কোনো কারণ ছিল না। আর্থিক অবস্থা যথেষ্ট ভালোই ছিল তাঁর। আরও জানা গিয়েছিল সপ্তাহখানেক আগে কর্নেল মোরানকে পার্টনার নিয়ে খেলে গডফ্রে মিনারে এবং ব্যালামোরের কাছ থেকে 420 পাউন্ড জিতেছিলেন। 30শে মার্চ অর্থাৎ খুনের রাতে 10টায় ক্লাব থেকে বাড়ি ফিরে এসেছিলেন অ্যাডেয়ার। পরিচারিকা তাকে বসবার ঘরে ঢুকতে দেখেছিল। মা আর বোন সে সময় বাড়ি ছিলেন না। রাত 11:20 লেডি মেনুথ মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন। ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। চেঁচিয়ে ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে লোকজন ডেকে জোর করে দরজা খোলা হলো। দেখা গেল টেবিলের কাছেই পড়ে আছেন হতভাগ্য রোনাল্ডো। রিভলভারের গুলিতে মাথার খুলি দুমড়ে কুঁকড়ে গেছে। ঘরের মধ্যে কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। টেবিলের ওপর পাওয়া গেছে 10 পাউন্ডের 2টো নোট আর ছোট ছোট থাকে সাজানো সোনায় রূপোয় মিশিয়ে 17 পাউন্ড 10 শিলিং। ক্লাবের কয়েকজন বন্ধুর নাম লেখা ছিল একটা কাগজে। নামগুলোর পাশে কতগুলো সংখ্যা বসানো। অনুমান করা হয়েছিল মৃত্যুর আগে তাসের জুয়ায় হার জিতের একটা হিসাব কষে দেখছিলেন তিনি। মামলাটা ছিল খুবই জটিল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রোনাল্ডো বন্ধ করে দিয়েছিলেন কিনা অনুমান করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি। ঘরে খুনি খুন করার পর দরজা বন্ধ করে জানালা গলে পালিয়েছিল। মাটি থেকে কম করেও 20 ফুট উঁচুতে জানালা। জানালার নিচেই ক্রোকাসের একটা ঝোপ।
20 ফুট উঁচু জানালা থেকে যে কেউ নিচে লাফিয়ে পড়েছে এমন কোনো চিহ্ন ঝোপের মধ্যে বা মাটিতে পাওয়া যায়নি। এ থেকে বোঝা যাচ্ছে রোনাল্ডো নিজেই দরজা বন্ধ করেছিলেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, খুনি ঘরে ঢুকেছিল কোন পথে? কোনো রকম চিহ্ন না রেখে জানালা বেয়ে ওঠা কারোর পক্ষে সম্ভব নয়। হত্যাকারী জানালা দিয়ে গুলি করেছিল। ঘটনাটা যদি এই হয় তাহলে তার টিপ অসাধারণ স্বীকার করতে হয়, কেননা রিভলভার থেকে গুলি ছুঁড়ে ওভাবে খুলি জখম করা খুবই দুঃসাধ্য কাজ। পার্ক লেন সব সময়ই জনবহুল। পথচারীদের কারুর না কারুর গুলির শব্দ পাওয়ার কথা। বাড়ি থেকে শখানেক গজ দূরেই ভাড়াটে গাড়ির একটা আড্ডা, সেখান থেকেও কোনো গুলির শব্দ শোনা যায়নি। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে রোনাল্ডো মারা গেছেন রিভলভারের গুলিতেই। সব রকম তদন্তের পরেও রোমাঞ্চকর এই পার্ক লেনের রহস্যের কোনো মোটিভ পাওয়া যায়নি। ঘরের টাকা পয়সা সরানো হয়নি। রোনাল্ডোর কোনো শত্রু ছিল না, অথচ মানুষটা খুন হলেন। খুনের কারণ পাওয়া না যাওয়ায় খুবই জটিল হয়ে পড়ল মামলাটি। মামলার পয়েন্টগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। সন্ধেবেলা নাগাদ বেরিয়ে ঘুরতে ঘুরতে পার্ক লেন আর অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে উপস্থিত হলাম। অনেক লোকের ভিড় ফুটপাতে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে অনেকেই আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে নানান কথা আলোচনা করছে। ওপরতলার জানালা পরিষ্কার দেখা যাচ্ছে, আমিও দেখছি। এমন সময় পিছু হটতে গিয়ে ধাক্কা লেগে একজনের হাত থেকে কতগুলো বই ছিটকে পড়ে গেল রাস্তার ওপরে। তাকিয়ে দেখি আধপুরো কুঁজো একটা লোক আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন। দুঃখ প্রকাশ করে বইগুলো কুড়িয়ে তুলে দিলাম ভদ্রলোকের হাতে। বইগুলো বগল দাবা করে একটা ঘৃণাসূচক হুঙ্কার ছেড়ে ভদ্রলোক ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। 427 নম্বর বাড়ির সমস্যাই রয়ে গেল। ধীরে ধীরে পা চালিয়ে বাড়িতে ফিরে এলাম। একরকম আমার পেছনই ঘরে ঢুকলেন সেই বই বগলে আধবুড়ো লোকটি। লম্বা লম্বা সাদা চুল ঝুলছে মাথা থেকে, কাঁচা পাকা জুলপি চোখে পড়ার মতো। অবাক হয়ে তাকাতেই বললেন, কিছু মনে করবেন না, পেছনে না এসে পারলাম না। বড্ড রুক্ষ ব্যবহার করে ফেলেছি। বইগুলো তুলে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে কিছু বলার অবকাশ না দিয়ে ভদ্রলোক বলে চললেন, আপনার দেখছি বই কেনার বাতিক আছে। বাহ, বড় ভালো লাগলো দেখে। ওহ, এই দেখুন, ব্রিটিশ গার্ড, ক্যাটাল্লাস, হোলিওয়্যার সবই সংগ্রহে রাখার মতো বই। আপনার সেলফের ওই ফাঁকা জায়গাটায়। আমি ঘাড় ঘুরিয়ে সেলফটা দেখে আবার সামনের দিকে তাকিয়েছি। চোখ আটকে গেল সঙ্গে সঙ্গে। দেখি স্টাডি টেবিলের ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে শার্লক হোমস। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা কেমন করে উঠল। একরাশ কুয়াশা ছিটকে পড়ল চোখের ওপর। জীবনে সেই প্রথম এবং শেষবারের মতো অজ্ঞান হয়ে গেলাম আমি। জ্ঞান যখন ফিরল, দেখি ব্র্যান্ডির ফ্লাস্ক হাতে চেয়ারে ঝুঁকে আছে হোমস। কানে বাজল সেই পরিচিত স্বর, যা গত 3 বছর শুনতে পাইনি। মাই ডিয়ার ওয়াটসন, আমাকে ক্ষমা করো। এরকম শক পাবে আমি ভাবতে পারিনি। হোমস, তুমি বেঁচে আছো? সজোরে আঁকড়ে ধরলাম হোমসের 2 বাহু। সেই ভয়ঙ্কর খাদ বেয়ে তুমি উঠে আসতে পেরেছো? তোমাকে আবার ফিরে দেখতে পাবো। আমাকে শান্ত করে হোমস আগের মতোই নিরাসক্ত ভঙ্গিতে সিগারেট ধরালো, যেন কিছুই হয়নি। টেবিলের বইয়ের গাদার পাশে লম্বা চুলের রাশি নামিয়ে রাখা। হোমসকে খুঁটিয়ে দেখতে লাগলাম। আগের চাইতেও রোগা হয়ে গেছে। সেই তীক্ষ্ণ নাক, ধারালো চিবুক আর শুকনো মুখে রক্তহীনতার পাণ্ডুর ছাপ। ব্যথায় বুকটা মোচড় দিয়ে উঠল। ছন্ন ছাড়া মানুষটার দিনগুলো যে ভালোভাবে কাটেনি দেখেই বুঝতে পারলাম। 3 বছরের অন্তর্ধানের পর সেই প্রথম দেখা। কি একটা কাজের কথা বলতে যাচ্ছিল,
কিন্তু খাট থেকে কি করে সে উঠে এলো সেই ঘটনাটা না শুনে ওর কোনো কথাই আমি শুনতে রাজি হলাম না। তখন গুছিয়ে বসে সিগারেট টানতে টানতে বলল, তুমি যা ভেবে মুষড়ে পড়ে আছো তা কোনোদিনই ঘটেনি বন্ধু। খাদে আমি পড়িনি। বিস্ময়ে থ হয়ে শুনতে লাগলাম ওর কথা। যে চিরকুটটা তুমি পেয়েছিলে তাতেও কোনো মিথ্যা ছিল না। সরু পথটার যেখান থেকে নিরাপদ জায়গায় যাওয়া যায় সেখানে পরলোকগত প্রফেসর মরিয়ার্টির মূর্তি চোখে পড়তেই বুঝতে পারলাম আমার সমন উপস্থিত। দু চারটে কথা বলার পর তার অনুমতি নিয়ে চিরকুটটা লেখা শেষ করলাম। তারপর বেড়াবার ছবিটা রেখে সরু পথ ধরে এগিয়ে গেলাম। মরিয়ার্টিও আসতে লাগলো পেছনে। কঠিন মুখ, শয়তানি ঝিলিক চোখে। খাদের একেবারে কিনারায় পৌঁছে ঘুরে দাঁড়ালাম। একটু এদিক ওদিক হলেই অতলে তলিয়ে যেতে হবে। মরিয়ার্টি কিন্তু কোনো হাতিয়ার নেয়নি। আচমকা দৌড়ে এসে দু হাতে জাপটে ধরলেন আমাকে। তুমি তো জানো ভায়া, জাপানি কুস্তির বিশেষ কায়দা করিচ্ছু সঙ্গীন পরিস্থিতিতে আমি বহুবার কাজে লাগিয়েছি। পর অবস্থায় সেই বিশেষ কায়দায় তার আলিঙ্গন থেকে চট করে বেরিয়ে এলাম। মরিয়ার্টি আর টাল সামলাতে পারলেন না। বিকট চিৎকার করে দুহাত শূন্যে আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করলেন। চোখের সামনে তলিয়ে গেলেন নিচে। মুখ বাড়িয়ে অনেক দূর পর্যন্ত পড়তে দেখলাম, ওয়াটসন, নেহা দৈব সহায় ছিল বলে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু মরিয়ার্টির খাদের তলা পর্যন্ত পৌঁছাবার আগেই শুরু করতে হলো আর এক সংগ্রাম। আমার সঙ্গে শেষ মোলাকাতের সময় যে তিনি একা আসেননি তা আমি জানতাম। নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা কসুর করবে না, এই চিন্তাটা সেই অবস্থাতেই বিদ্যুতের মতো হঠাৎ আমার মাথায় খেলে গেল। মরিয়ার্টির অন্তত 3 জন অত্যন্ত বিপজ্জনক সংঘাত আমার পিছু নেবে। সমাধানও এসে গেল মাথায় স্বভাবজাত তৎপরতায়। দুনিয়ার লোককে যদি বিশ্বাস করতে পারা যায় মরিয়ার্টির সঙ্গে আমিও পরলোকের পথে পাড়ি দিয়েছি, তাহলে এই লোকগুলোর বেপরোয়া কার্যকলাপ আরও বাড়বে। একদিন না একদিন আমি তাদের খতম করার সুযোগ পাব। আর এই 3 জনকে খতম করতে পারলে সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে আবার রঙ্গমঞ্চে আবির্ভূত হতে পারব। মুহূর্তের মধ্যে চিন্তাটা মাথায় খেলে যেতেই ঘুরে দাঁড়িয়ে পেছনের পাথুরে দেয়ালটা পরীক্ষা করলাম। মাসখানেক পরে তোমার বিবরণে লিখেছিলে দেয়ালটা খাড়া উঠে গেছে। কথাটা মিথ্যা ছিল না, তবে দেয়ালে পা রেখে ওঠবার মতো ছোট ছোট জায়গার অভাব ছিল না। ওখান থেকে সরু পথে ফিরিনি বলে তুমি ভেজা মাটিতে ফিরতি মুখের পায়ের ছাপ দেখতে পাওনি। ওই থেকেই নিশ্চয়ই নিঃসন্দেহ হয়েছিলে অতস্পর্শী ওই খাদ আমাকে গ্রাস করেছে। পিছু হেঁটেও বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তাতেও ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই বিপজ্জনক জেনেও সেই খাড়া পাহাড়ের পাথরে পা রেখে ওপরে ওঠা ছাড়া আর কোনো পথই রইল না। সে কষ্টের বর্ণনা দেওয়া সম্ভব নয় ভায়া। একাধিকবার পা হড়কেছে, হাতের টানে ঘাসের চাবড়া উপড়ে এসেছে। কিছুতেই না দমে ইঞ্চি করে অতি কষ্টে শেষ পর্যন্ত এক শ্যাওলা ঢাকা কয়েক ফুট চওড়া পাথরের তাকের নাগাল পেলাম। শরীরটা তুলে এনে টান টান হয়ে শুয়ে পড়লাম। তুমি শুনলে অবাক হবে, ওভাবেই শুয়ে শুয়ে দেখলাম তাঁরা কি গভীর সহানুভূতি আর বিষণ্ণতা নিয়ে আমার পায়ের ছাপ খুঁজে ফিরছে। শেষকালে নিতান্ত আনাড়িভাবে তদন্ত শেষ করে আগা গোড়া একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সরাইখানার দিকে রওনা হলো। তখনও পর্যন্ত বিশ্বাস ছিল আমি মানুষের চোখের আড়ালেই রয়েছি, কিন্তু ভুল ভাঙল আচমকা একটা পাথরের চাই যখন আমার ওপর থেকে গড়িয়ে এসে আমার সামনে দিয়ে নিচে নেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকাতেই নজরে পড়ল আকাশের পটভূমিতে একজন পুরুষের মাথা। পরক্ষণে গড়িয়ে এলো আরও একটা পাথর, থামল এসে আমার 1 ফুট দূরে। পলকের জন্য দেখলেও চিনতে ভুল হয়নি লোকটাকে। বুঝলাম বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে কোনো চেষ্টারই বাকি রাখবে না। অত করেও ওদের চোখ এড়াতে পারলাম না আমি। দূর থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই সবই দেখেছে। আর একবার মুখটাকে নজরে পড়তেই হ্যাচর প্যাচর করে নিচের পথে নামতে শুরু করলাম।
ওয়াটসন, এখনো ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বাভাবিক অবস্থায় ওরকম খাড়াই বেয়ে নামার চেষ্টা একেবারেই অসম্ভব। পাথরের তাক ধরে ঝুলে পড়েছি, অমনি সশব্দে আরও একটা পাথর বেরিয়ে গেল মাথার ওপর দিয়ে। আমারও হাত গেল পিছলে। হড়হড় করে নেমে পড়লাম এসে নিচে পথের ওপরে। শরীর কেটে ছিঁড়ে একাকার। খাদে পড়বার কথাই ছিল, কিন্তু দৈবক্রমে এবারও বেঁচে গেলাম। নেমেই লম্বা দৌড়। অন্ধকারে গা ঢেকে পাহাড়ি সারির মধ্যে দিয়ে 10 মাইল পেরিয়ে গেলাম। সেখান থেকে 1 সপ্তাহ পরেই পৌঁছলাম ফ্লোরেন্সে। এমন জায়গায় ছিলাম কেউই আর আমার কোনো খবর জানতে পারেনি। কেবল টাকার জন্য লিখতে হয়েছে দাদা মাইক্রফটকে, আমার আত্মগোপনের খবর জানাতে হয়েছে। ভাই, নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করো। আমি মৃত এই কথাই দুনিয়ার লোককে জানাতে এবং বিশ্বাস করতে চেয়েছিলাম। আর আমি যে বেঁচে নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করেছিলে বলেই ওরকম রোমাঞ্চকর বিবরণ তোমার পক্ষে লেখা সম্ভব হয়েছিল। আর তা পড়ে সকলেরই বিশ্বাস তৃণমূল হয়েছিল। তোমার গভীর ভালোবাসার কথা মনে করেই গত 3 বছর অনেকবার কলম হাতে নিয়েও চিঠি লিখতে পারিনি। আনন্দে উচ্ছ্বাসে তুমি বেসামাল হয়ে পড়তে, আর তখন ব্যর্থ হয়ে যেত আমার সব উদ্দেশ্য। একই কারণে আজও সন্ধ্যায় বই নিয়ে ঝটপট সরে পড়তে হয়েছে। খুবই বিপজ্জনক পরিস্থিতিতে ছিলাম। তুমি খুঁটিয়ে দেখার সুযোগ পেলে আর নিজেকে সামলাতে পারতে না, এবং সত্যি সত্যি চিরদিনের মতো হারাতে হতো আমাকে। অজ্ঞাতবাসে থেকেই মরিয়ার্টির মামলার ফলাফল জানলাম। দেখলাম শেষ পর্যন্ত দলের 2জন ভয়ঙ্কর প্রকৃতির লোকই রইল জেলের বাইরে, আর এরাই এখন মরণ পণ করে আমার পেছনে লেগে রইল। এদের চোখে ধুলো দিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে তিব্বতের লামাদের সঙ্গে কিছুদিন কাটিয়ে পারস্য মক্কা ঘুরে ফ্রান্সে ফিরে এলাম। 2 বছর কেটে গেল এভাবে। ইতিমধ্যে জানতে পারলাম 2জনের মধ্যে একজন শত্রু বাকি রয়েছে। লন্ডনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি এমন সময় চোখে পড়ল পার্ক লেনের রহস্য চাঞ্চল্যকর খবর। বিবরণ পড়েই বুঝতে পারলাম এই সময় লন্ডনে ফিরে আসতে পারলে কিছু সুযোগের সদ্ব্যবহার করতে পারব। ওয়াটসন, এরপর আর বিলম্ব করলাম না। বেকার স্ট্রিটে ফিরে এলাম। মিসেস হাডসন তো ভয়ই পেয়ে গিয়েছিলেন আমাকে দেখে। ভায়া, আজ রাতে তোমার সাহায্য আমার দরকার। যদি 2জনে মিলে অভিযানে সফল হতে পারি, তাহলে বাকি দিন কটা নির্বিঘ্নে কাটাতে আর কোনো বাধা থাকবে না। তবে অভিযানটি কিন্তু অত্যন্ত কঠিন আর বিপজ্জনক। ঠিক 9:30টার সময় পকেটে রিভলভার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ভাড়াটে গাড়িতে পাশাপাশি যেতে যেতে মনে হলো যেন পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে। অবশ্য কোথায় চলছি, উদ্দেশ্য কি, সে বিষয়ে এখনো হোমস মুখ খোলেনি। বেকার স্ট্রিটে গেল না হোমস। গাড়ি এসে দাঁড়ালো ক্যাভেন্সি স্কোয়ারের কোণে। গাড়ি থেকে নামার আগে অন্ধকারে চারপাশ দেখে নিল। ব্ল্যাকফোর্ড স্ট্রিটে পৌঁছে একটা সরু গলিতে টুক করে ঢুকে পড়ল। ওর পেছন পেছনে এসে ঢুকলাম একটা বাড়ির ভেতরে। ঘুটঘুটে অন্ধকার ভেতরটা। দরজা বন্ধ করে দিয়ে একটা বড় খালি ঘরে ঢুকলো। কাছাকাছি কোনো আলো নজরে পড়ল না। ধুলো জমা ঘোলাটে সার্সি ভেদ করে রাস্তার আলো এসে ঘরের মাঝখানের অন্ধকার খানিকটা হালকা করেছে। ওতেই কোনো রকমে 2জন 2জনকে দেখতে পাচ্ছি, আর কোনো দিকে চোখ চলছে না। ফিসফিস করে হোমস বলল, বেকার স্ট্রিটের আমাদের পুরনো আস্তানার পাশের বাড়ি কামাডান হাউসে উঠে এসেছি আমরা। এই সময়ে ওর ইঙ্গিতে জানলার সামনে এগিয়ে গিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। রীতিমতো চমকে উঠলাম। পরিচিত জানালাটার পর্দা নামানো। ঘরে জোরালো আলোয় জানলার পর্দার মাঝখানে ফুটে উঠেছে এক স্পষ্ট ছায়ামূর্তি। চেয়ারে মাথা হেলানো কায়দায় বসা ধারালো চোয়ালের মূর্তিটি শার্লক হোমসের। মুখটা অর্ধেক ঘুরিয়ে যেন ঘরে বসে রয়েছে অবিকল হোমস, অথচ হোমস আমার পেছনেই দাঁড়িয়ে। আটকে ওঠা অবস্থায় মুখ দিয়ে বেরিয়ে এলো, এ কি কাণ্ড করেছ? আমি জানবো কি করে যে হোমস বেশ কিছুদিন আগেই গ্রিনোবলের মসিয়ে অস্কার মানিয়ারকে দিয়ে
মোমের অবক্ষ মূর্তিটি তৈরি করে রেখেছিল। বাকি ব্যবস্থাটা মিসেস হাডসনকে দিয়ে বিকেলে এসে করে গেছে। উদ্দেশ্যটা আঁচ করতে কষ্ট হলো না। নিশ্চয়ই হোমস জানে তার ঘরের ওপর সজাগ নজর রেখেছে কেউ। জিজ্ঞেস করলাম, কাদের সন্দেহ করছো তুমি? আমি যে বেঁচে আছি এই খবর যাদের জানার কথা। রাইকেনবাক ফলের তলায় শুয়ে আছে যে চতুর চূড়ামণি, তার সাঙাতরা জানে একদিন না একদিন এই ঘরে আমি ঠিকই ফিরে আসব। 3 বছর সমানে পাহারা দিয়েছে, বাড়ি ঢোকার সময় নজর এড়াতে পারেনি। জানালা দিয়ে বাইরে চোখ ফেলতেই ওদের চৌকিদারের ওপর চোখ পড়ে গিয়েছিল। লোকটার নাম পার্কার। নিরীহ প্রকৃতির, কিন্তু ফাঁস দিয়ে খুন করে। রাহাজানি হলো পেশা। কিন্তু ভয়টা ওকে নয়, ওর পেছনের ভয়ঙ্কর লোকটাকে। রাইকেনবাক ফলের পাহাড়ের চূড়োয় পাথর গড়িয়ে দিয়ে সেই চেয়েছিল আমাকেও তার বন্ধু মরিয়াটির পাশে শোয়াতে। আমার পেছু ছাড়েনি, কিন্তু জানতে পারিনি যে তার পিছু নিয়েছি আমরাও। ওয়াটসন, জানালার পর্দার ডামির কালো ছায়াটা হলো টোপ, আর আমরা শিকারী। হোমসের মতলব এবার পরিষ্কার হয়ে গেল। অন্ধকার নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সময় বয়ে চলল নিঃশব্দে। অন্ধকারে চোখ তুলে সামনে জানালাটার দিকে তাকাতেই চমকে উঠলাম আরও একবার। ছায়াটা নড়ে গেছে। পাশ ফেরা অবস্থা থেকে ঘুরে পিছনে ফিরে বসেছে। হোমস বলল, বোকার মতো কাজ করলে তো চলবে না। 2 ঘন্টা হলো এ ঘরে এসেছি। এর মধ্যে মিসেস হাডসন মূর্তিটাকে নাড়িয়ে চাড়িয়ে বসিয়েছে সব শুদ্ধ 8 বার। সামনের দিকে থাকার ফলে তার ছায়া পর্দায় পড়ছে না। কথা বলতে বলতে আচমকা থেমে গেল হোমস। কান পেতে কি শুনল। তারপরে এক ঝটকায় আমাকে ঘরের কোণে টেনে নিয়ে গেল। উত্তেজনায় থরথর করে কাঁপছে। মুহূর্ত কয়েক পরেই খুব মৃদু চাপা একটা আওয়াজ কানে এলো। আমাদের পেছন দিকে বাড়ির ভেতরে একটা দরজা খোলা ও বন্ধ হওয়ার আওয়াজ। কে যেন পা টিপে টিপে এগিয়ে আসছে। রিভলভারটা হাতে রেখে যথাসম্ভব দেয়ালের সঙ্গে সেটে রইলাম। একটু পরেই অন্ধকারের পটভূমিকায় নজরে এলো এক আবছা ছায়ামূর্তি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে হিংস্র সাপদের সতর্কতায় গুড়ি মেরে এগিয়ে এলো সামনের দিকে। ঠিক 3 গজের মধ্যে রয়েছে মূর্তিটা। বুঝতেই পারেনি যে আমরাও রয়েছি ঘরে। নিঃশব্দে জানালার কাছে গিয়ে আলতোভাবে খানিকটা তুলে ধরল জানালার শার্স। সঙ্গে সঙ্গে রাস্তার আলোয় দেখতে পেলাম মুখটা। শিকারি বেড়ালের মতো দপদপ করে জ্বলছে 2 চোখ। সরু নাক সামনের দিকে ঠেলে বার করা, উঁচু কপাল, মাথার সামনের দিকে টাক, মস্ত একজোড়া গোঁফও রয়েছে। ওভারকোটের মধ্যে দিয়ে ইভিনিং ড্রেসের আভাস দেখা গেল। গম্ভীর মুখ জুড়ে রুক্ষ রেখা। হাতে লাঠির মতো একটা জিনিস ছিল। ঠক করে সেটা মেঝের ওপর রাখল। একটা ধাতব শব্দ উঠল। পকেট থেকে বড় আকারের কি একটা বার করল। কিছুক্ষণ পরেই তীক্ষ্ণ জোরালো একটা আওয়াজ হলো, যেন ঘাটিতে আটকে গেল স্প্রিংয়ের কিছু। দুরু দুরু বুকে লোকটার তৎপরতা দেখে চলেছি। এবার হাঁটু গেড়ে সামান্য ঝুঁকে কিসে চাপ দিয়ে ধরল। অনেকক্ষণ ধরে যাতা ঘোরাবার মতো ঘর একটা আওয়াজ হলো। শেষ হলে আবার একটা জোরালো ক্লিক শব্দ। এবার সিধে হয়ে দাঁড়াতেই চোখ পড়ল বন্দুকের মতো একটা জিনিস। ব্রিজের দিকটা খুলে কি একটা ঠুকিয়ে বন্ধ করে দিল ব্রিজ ব্লক। এবার এগিয়ে গিয়ে নলের দিকটা জানালার কিনারে রেখে তন্ময় হয়ে টিপ ঠিক করল পিঠঘুটে বাঁটটা কাঁধের ওপর তুলে নিয়ে। ছায়ামূর্তির নিশানা বরাবর একবার চোখ তুলে তাকিয়ে নিলাম। হঠাৎ নিথর হয়ে গেল মূর্তিটি। পরক্ষণেই ঘোড়ার ওপর আঙ্গুল চেপে বসল। শনশন শব্দের সঙ্গে সেই মুহূর্তে হোমস লাফিয়ে পড়ে এক ছটকায় লোকটাকে আছড়ে ফেলল মেঝের ওপর। কিন্তু মুহূর্তের মধ্যে ছিটকে সরে গিয়ে সে চেপে ধরল হোমসের টুটি। লাফিয়ে পড়ে রিভলভারের বার দিয়ে মাথায় এক ঘা মারলাম। সঙ্গে সঙ্গে মেঝের ওপর লুটিয়ে পড়ে গেল। ঝাঁপিয়ে পড়ে চেপে ধরলাম। সেই মুহূর্তে তীব্র শব্দে হোমস হুইসেল বাজিয়ে দিল। পরক্ষণেই বুটের খটাখট শব্দ তুলে ঘরে ঢুকলো সাদা পোশাক পরা লেস্ট্রেড আর 2 জন কনস্টেবল।
তারা ধরাশায়ী লোকটাকে চেপে ধরাতেই আমরা উঠে দাঁড়ালাম। আমি নিজেই এসে গেছি মিস্টার হোমস, বড় খুশি হলাম আপনাকে আবার লন্ডনে দেখে। বলতে বলতে দুটো মোমবাতি জ্বালিয়ে নিল লেস্ট্রেড। এবারে বন্দুকবাজের মুখটা স্পষ্ট দেখতে পেলাম, সতেজ মুখে নিষ্ঠুর শয়তানি মাখানো। চওড়া কপাল আর চিবুক দেখলেই বোঝা যায় জীবনে পরোয়া করেনি কাউকে। ক্রূর নীল চোখে অপরিসীম ঘৃণা আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অপলকে হোমসের দিকে। পোশাক ঠিক করতে করতে হোমস বলল, কর্নেল, রাইকেনবাগ ফলের পাহাড়ে পলকে দেখার পরে শেষ দৃশ্যের মিলনটা খুব সুখকর হলো না বলে খুবই দুঃখিত। দাঁতে দাঁত ঘষে কটমট করে তাকিয়ে অস্ফুটে গর্জে উঠল কর্নেল। লেস্ট্রেড, ভদ্রলোকের পরিচয়টা জেনে নাও তোমরা। কর্নেল সেবাস্টিয়ান মোরান। হার ম্যাজেস্টিয়ান ইন্ডিয়ান আর্মিতে এর যথেষ্ট সুনাম রয়েছে। কেবল তাই নয়, আমাদের পূর্বাঞ্চলের সাম্রাজ্যের সব থেকে সেরা বন্দুকবাজ। কি হলো কর্নেল, এইভাবে বোকা বনে যাবেন বোধহয় ভেবে আসতে পারেননি? কর্নেলের চোখে মুখে জিঘাংসা যেন ফেটে পড়েছে। নিষ্ফল আক্রোশে কেবল ফুঁসতে লাগলেন। আমিও অবশ্য কম অবাক হইনি কর্নেল। ভেবেছিলাম রাস্তা থেকে হুকুম দিয়েই কাজটা সারবেন। নিজেই যে এই খালি বাড়ির জানালার সামনে বসে নিশানা তাক করবেন ভাবতে পারিনি। আর সেই কারণেই লেস্ট্রেডকে সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলাম। লেস্ট্রেড, এর শব্দহীন অস্ত্রের অসাধারণ ক্ষমতা। প্রফেসর মোরিয়ার্টি বানিয়েছিলেন অন্ধ জার্মান মেনানিক ভন হারবারকে দিয়ে। ভন হারবার আমার পরিচিত, তার এই অস্ত্রের কথা আমার জানা ছিল, কিন্তু হাতে নিয়ে দেখিনি কখনো। মন দিয়ে জিনিসটাকে দেখে রেখো লেস্ট্রেড। আচ্ছা, কি চার্জ আনবে কর্নেলের বিরুদ্ধে? কেন, মিস্টার শার্লক হোমসে খুনের চেষ্টা? ওখানে থামলে চলবে না লেস্ট্রেড। গোটা পুলিশ বাহিনী যাকে হন্যে হয়ে খুঁজছে, যিনি গত মাসের 30 তারিখে 42 নম্বর পার্ক লেনের বাড়ির খোলা জানালা দিয়ে এয়ারগানের বুলেট ছুড়ে অনারেবল রোনাল্ডো অ্যাডেয়ারকে খুন করেছেন, ইনি সেই কর্নেল সেবাস্টিয়ান মোরান। চলো, আমার ভাঙা জানালা স্টাডিতে আধ ঘন্টা বসে সিগারেট টেনে যাবে। অনেকদিন পরে আমাদের বহু স্মৃতির সাক্ষী পুরনো ঘরগুলো দেখলাম। মাইক্রফট হোমসের তত্ত্বাবধানে আর মিসেস হাডসনের যত্নে ঘরের কোথাও কোনো পরিবর্তন আসেনি। যেখানকার যা তেমনই আছে। সেলফের বই, স্ক্র্যাপবুক, রেখাচিত্র, বেহালার বাক্স, পাইপের র্যাক, মায়া তাবাক রাখার পারস্যের চারটিও একইভাবে আছে। ঘরে হাজির ছিলেন উল্লাসিত মিসেস হাডসন। সেই অদ্ভুত ডামিটাকে দেখলাম, নিখুঁত গড়ন, গায়ের রং পর্যন্ত। স্বয়ং হোমস বলেই ভুল হয়। ফুলের টব রাখার টেবিলে বসানো আছে মূর্তিটা। হোমসের নিজস্ব কায়দায় তারই পুরনো ড্রেসিং গাউনটা জড়ানো। রাস্তা থেকে দেখলে ঘুণাক্ষরেও সন্দেহ করার উপায় নেই। ঘরে ঢুকেই হোমস ধন্যবাদ জানালো মিসেস হাডসনকে। তার সাহায্য না পেলে এমন নিখুঁতভাবে শত্রুকে ধোঁকা দেওয়া সম্ভব হতো না। দেখলাম বুলেটটা মাথার ভেতর দিয়ে গিয়ে দেওয়ালে লেগে চ্যাপ্টা হয়ে পড়ে গেছে। সেটা তুলে নিয়ে হোমস বলল, ওয়াটসন, দেখলে বোঝবার উপায় আছে যে রিভলভারের বুলেটটা নরম? এ জিনিস যে এয়ারগান দিয়ে ছোড়া যায় তা কারোর মাথাতেই আসবে না। যেমন এর নির্মাণ প্রতিভা, তেমনই অব্যর্থ টিপ। মাথার ঠিক পেছনে ঢুকে ব্রেনটা লণ্ডভণ্ড করে দিয়ে বেরিয়ে গেছে। ইন্ডিয়াতে এমন বন্দুকবাজ দ্বিতীয়টি ছিল না। কথা বলতে বলতে সেলফ থেকে জীবনচরিতে স্ক্র্যাপ বইটা টেনে নিয়ে কর্নেল মোরানের নামটা খুঁজে বার করল। প্রফেসর মোরিয়ার্টির নামও জানা ছিল না আমার। হোমসের ভাষায় শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাধর মোরিয়ার্টির পরিচয় জেনেছিলাম হোমসের কাছ থেকে। কর্নেলের জীবন ইতিহাসও জানার সুযোগ পেলাম এবার। হোমসের হস্তাক্ষরে পরিষ্কার লেখা রয়েছে, লন্ডনের দ্বিতীয় বিপজ্জনক ব্যক্তি। লোকটার সৈনিক জীবন গৌরবময়, কিন্তু একসময় বিপথে পা বাড়ালেন, ফলে জানাজানি হয়ে ইন্ডিয়া ছাড়তে হলো। অবসর নিয়ে লন্ডনে ফিরলেন। শুরু হলো কুকর্ম এখানেও।
সুনজরে পড়তে টেনে নিলেন প্রফেসর মরিয়ার্টি। দলের পান্ডা করে দিলেন কিছুদিনের জন্য। প্রচুর টাকা ঢাললেন কর্নেলের পেছনে। সাধারণ অপরাধীদের দিয়ে কোনোদিন সম্ভব নয় এমন দু একটা কাজও করিয়ে নিলেন। 1887 সালের লর্ডারে মিসেস স্টুয়ার্টের মৃত্যুর পেছনে এর হাত ছিল, কিন্তু তাকে এমনভাবে আড়াল করে রাখা হয়েছিল যে কিছুই প্রমাণ করা সম্ভব হয়নি। মরিয়ার্টির দল ভেঙে যাওয়ার পরও মোরান থেকে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে। হোমস বলল, ওয়াটসন, নিশ্চয়ই ভুলে যাওনি তোমার বাড়িতে তোমাকে ডাকতে গিয়ে ঘরে ঢুকে আগে জানলা বন্ধ করেছিলাম দেখে অবাক হয়েছিলে। পৃথিবীর সব সেরা বন্দুকবাজদের একজনের হাতে অসাধারণ এয়ার গানটির অস্তিত্ব আমার জানা ছিল বলেই ভুল করেও অসতর্ক থাকার সাহস পায়নি। সুইজারল্যান্ডের মরিয়ার্টির সঙ্গে ইনি আমার পেছনে ধাওয়া করেছিলেন। রাইকেনবাকের পাথরের তাকে ইনিই আমাকে তাক করে পাথর গড়িয়ে দিয়েছিলেন। ফ্রান্সে অজ্ঞাতবাসের সময় অপরাধ সংক্রান্ত খবর খুঁটিয়ে পড়তাম। ভাবতাম কবে আবার কর্নেলকে আমার পিছু নেওয়াতে পারবো। জানতাম সুযোগ একদিন আসবেই। রোনাল্ডো অ্যাডেয়ারের মৃত্যুর খবর আমার প্রতীক্ষার অবসান ঘটালো। কাজটি যে কর্নেলের তা বুঝতে আমার দেরি হয়নি। তাস খেলার পর রোনাল্ডোর পিছু নিয়ে ক্লাব থেকে বাড়ি পর্যন্ত এসেছিলেন। পরে সুযোগ বুঝে গুলি চালিয়েছেন। লন্ডনে এসেই কিন্তু পাহারাদারের নজরে পড়ে গেলাম। কর্নেল জেনে গেলেন সব। রোনাল্ডো খুন হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রত্যাবর্তনের কারণটা গোপন থাকলো না তার কাছে। হুঁশিয়ার হয়ে গেলেন আর আমাকে সরাবার জন্য উঠে পড়ে লাগলেন। সঙ্গে সঙ্গে আমিও পুলিশকে সতর্ক করে দিয়ে ছায়াবাজির টোপ ফেললাম। আমি বললাম, কিন্তু রোনাল্ডোকে খুন করার পেছনে কর্নেলের উদ্দেশ্যটা কি ছিল? ভায়া, আমার অনুমান কখনো মিথ্যে হয় না যেন। তদন্তের সময় জানা গিয়েছিল মোরান আর রোনাল্ডো দুজনে মিলে প্রচুর টাকা জিতেছিলেন, কিন্তু রোনাল্ডো বুঝতে পেরেছিলেন কর্নেল তাকে ঠকাচ্ছে। আমার বিশ্বাস আড়ালে ডেকে তিনি নিশ্চয়ই কর্নেলকে শাসিয়েছিলেন। ক্লাবের সভ্য তালিকা থেকে নাম কাটিয়ে দেবার ভয়ও নিশ্চয়ই দেখিয়েছিলেন। কর্নেল তখন বেঁচেছিলেন তাস খেলে অসাধু উপায়ে উপার্জনের টাকা দিয়ে। ক্লাব থেকে নাম কাটা গেলে জীবনের মতো তাস খেলা তো বন্ধ হবেই, আর সঙ্গে পথে বসবেন তিনি। তাই সময় ব্যয় না করে সেই দিনই খুন করলেন রোনাল্ডোকে। অসৎ পার্টনারের সঙ্গে খেলে যে টাকা জিতেছিলেন রোনাল্ডো ঠিক করেছিলেন সব ফিরিয়ে দেবেন, তাই হিসাব করতে বসেছিলেন। মা আর বোন এসে দেখে ফেলার আগেই তাই তিনি দরজা বন্ধ করে কাজটা সারতে চেয়েছিলেন। কি ভায়া, হিসেবে কোথাও গরমিল লাগছে? বললাম, নিছক সত্যিটাই মনে হচ্ছে তোমার অনুমানে ধরা পড়েছে। মামলা উঠলেই সত্য মিথ্যা যাচাই হয়ে যায়। যাই হোক, এবার আমি নিশ্চিন্ত। কর্নেল মোরানের আতঙ্কে আর তটস্থ হয়ে থাকতে হবে না। আবার শুরু হবে শার্লক হোমসের পুরনো জীবন। শেষ করলাম স্যার আর্থার কোনান ডয়েলের এমটি হাউস নামক শার্লক হোমসের একটি গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটিকে একটা লাইক করে দেবেন। পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আগামী সোমবার বুদ্ধদেব গুহর একটি অনবদ্য উপন্যাস কোয়েলের কাছে আসতে চলেছে ঠিক দুপুর 3টের সময়। শুনতে সকলে ভুলবেন না যেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।